বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, আমাদের বাংলাদেশের জন্মদিন এবং আজকে 55তম বর্ষ আমরা পালন করছি। এই 55তম বর্ষের শুভ লগ্নে আমি এখানে যারা নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা দরকার। আমি মনে করি আমি বৈষম্যের শিকার একটা পরিবার। বৈষম্যের শিকার এই কারণেই, আমার প্রয়াত ভাই যিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম, ঢাকার রাজপথে একজন লড়াকু সৈনিক ছিলেন, লক্ষ লক্ষ লোক তার মিছিলে যেত। ঢাকা শহরের বিএনপির মিটিং হলে যদি সেখানে বাকির হোসেনের মিছিল, সেখানে যদি চৌধুরী আলমের মিছিল, সেখানে যদি নাসিরউদ্দিন পিন্ডির মিছিল না যেত তাহলে বিএনপির মিটিং শুরু হইতো না। তাতে 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, এমন একজন মানুষ, এমন একটা প্রতিষ্ঠান, এমন একজন ব্যক্তিত্ব। সেই মানুষটা নিরলসভাবে তার ফ্যামিলির জন্য না, তার কোনো আত্মীয় স্বজনের জন্য না, আমার আদর্শিক পিতা জিয়াউর রহমানের হাত ধরে উনি এই দলে যোগদান করেছিলেন এবং সেই দলে যোগদান করার পরে উনি তার আমৃত্যু এই দলের জন্য সংসার ধর্ম ত্যাগ করে দিন রাত পরিশ্রম করেছেন এবং তার জীবনের যৌবন কালটা এই জেলখানায় 11টা বছর তার কেটেছে। এই 11 বছরের ভিতরে যতবারই জেলে গেছে হাসি মুখে গেছেন, যতবারই জেলের থেকে বের হয়েছেন হাসি মুখে বেরিয়েছেন। কখনো দলের প্রতি তার কখনো বীতশ্রদ্ধা, কখনো তার দলের প্রতি কোনো ধরনের অনুরাগ, অভিযোগ কিছুই ছিল না। এমন একজন ভাই, যে ভাইটাকে আজকে আমরা হারিয়ে, আমি শুধু না, আমাদের এই যে আনোয়ার ভাই সহ যারা আছে, আনোয়ার ভাই আমার ভাইয়ের একেবারে হৃদয়ের একজন মানুষ ছিল। এনার মতো কালিয়াতে অনেকেই ছিল যারা ওনাদের তখন বসবাস ছিল ঢাকাতে। ওনারা বাকির ভাইকে না দেখলে ওনাদের মন কখনো ভালো লাগতো না। উনি যাইতো, খলিল চাচা মারা গেছেন, অদূত চাচা মারা গেছেন, এরকম যারা আছেন প্রত্যেকেই যে ওনার সাথে দেখা করতেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের নড়াইল একে যদি উনি বেঁচে থাকতেন, আজকে নড়াইলে এই যে আজকে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বলা লাগতো না। উনি ঢাকায় বসে থেকে এখানে শতকরা 95% ভোট পেতেন, কারণ উনি ছিলেন সর্বদলীয় একজন নেতা। ওনার কাছে কোনো ধানের শীষ, নৌকা অথবা দাড়িপাল্লা এগুলো ছিল না। উনি ছিল একেবারে যারা তৃণমূলের কর্মী, যারা আমজনতা, উনি সর্বদলীয় নেতা ছিলেন। ওনার কাছে যে যখন কোনো অভিযোগ নিয়ে যাইত উনি সবার জন্য কাজ করেন। তা আমি যেহেতু সেই তারই ভাই একজন, সে একইভাবে অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে 2010 সালের 7ই জানুয়ারি কারার অন্তরালে রাষ্ট্রীয় হেফাজতে সরকারি পৃষ্ঠপোষকতায় কীভাবে মারা গেল আপনারা সবাই জানেন। আজ পর্যন্ত সেই ভাইয়ের বিচার আমি পেলাম না। কিন্তু আমার দলের কাছে, হাইকমান্ডের কাছে আমি বারবার নিবেদন করেছি, এখনও বিনয়ের সহিত আমার হাইকমান্ডের কাছে, আমার তারুণ্যের অহংকার সহ সকলের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে একজন মানুষকে 4 বার নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেই মানুষটা আপনাদের আশানুরূপ ফল দিতে পারে নাই। সেই মানুষটাকে আবার আপনাকে দিলেন। আপনাদের তো ম্যান দরকার না, আপনাদের দরকার আপনাদের হাতকে শক্তিশালী করার মতো এমপি দরকার। আপনারা আমাকে যদি এমপি হিসাবে আমাকে যদি মনোনয়ন দেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই আনোয়ার ভাইয়ের নেতৃত্বে বিপুল ভোটের ব্যবধানে, কাস্টিং ভোটের 80% ভোট নিয়ে আমি ধানের শীষ প্রতীকের বিজয় নিয়ে আমার তারুণ্যের অহংকারের হাতকে শক্তিশালী করতে পারবো। এরপরে যদি উনারা আমাদের এই কথা আমলে না নেন, এবং আমি অমিত ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনার এখনও সুযোগ আছে, যেহেতু উনি আমাদের সাংগঠনিক অভিভাবক খুলনা বিভাগের, এই খুলনা বিভাগের 35টা আসনের উনি অভিভাবক। উনি এইটাকে পুনর্মূল্যায়ন করে দলের হাইকমান্ডে যদি রিপোর্ট দেয়, উনি মাঠে দেখুক, আমার মুখের কথার দরকার নাই। আমাদের অভিসংবাদিত নেতা আমাদের তরিকুল ভাই, ওনার সুযোগ্য সন্তান। আমি মনে করি মানুষ মাত্র ভুল ভ্রান্তি হয়, উনি সেই ভুলগুলো শুধরে নিয়ে যদি এই মনোনয়নটা উনি পরিবর্তন করে, হাইকমান্ডের কাছে দাবি করে, আমি আশা করি 25-এর আগেই, যেহেতু নড়াইল 2-এরও পরিবর্তন হচ্ছে, আশা করি আমারটা ওই সাথে পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা দলকে ভালোবাসি, শহীদ জিয়া পরিবারকে ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি। আমরা এর থেকে কখনো বিস্তৃত হব না। আমরা যখন কবরে যাব তখন এই দল থেকে বিচ্যুতি হব। তার আগ পর্যন্ত এই দলের আদর্শ আমরা বুকে ধারণ করি। যদি তাই না হইতো, আপনারা হয়তো আজকে আমাকে যে পোশাকে দেখছেন এই পোশাক আমি পরি না।
আমি 79 সাল থেকে আমার আদর্শিক পেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাফারি আমি পরিধান করি এবং আমি যখন মারা যাব তখন কাফনের কাপড় করে আমি কবরে চলে যাব। তাহলে আমি এইভাবে সেই দলটাকে ধারণ করি, লালন করি, পালন করি। তো সেই দলের আদর্শ নিয়ে আমি বেঁচে থাকতে এবং আমি ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন একজন সক্রিয় সদস্য। আমরা 100 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1979 সালে ঢাকা 2 বছরের মাথায় 2টি ছাত্রী হল, 9টা ছাত্র হলে নিরঙ্কুশ ছাত্র দলের বিজয় এনেছিলাম। এবং চরম সত্য কথা যে ইরশাদ আমলে আমরাই সেই নেতৃবৃন্দ গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফুল প্যানেল পাশ করিয়েছিলাম। আমরা সেই ছাত্রদল করেছি। এবং আমি ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 8ম BCS-এ একটানা 32 বছর শিক্ষকতা করে আমি আমার বেতনের টাকা কখনো বাড়ি নিয়ে যাইতে পারি নাই। আমার ছাত্রদলের যারা নেতৃবৃন্দ, ছাত্রদলের যারা ফলোয়ার, ছাত্রদলের যারা কর্মী ছিল, তাদের হোস্টেল ভাড়া, তাদের প্যান্ট শার্ট বানানো, তাদের স্যান্ডেল জুতা কিনে দেওয়া, তাদের বেতনের টাকা দেওয়া, তাদের বই খাতা কিনে দেওয়া, তাদের বাড়িতে বাস ভাড়া দেওয়া, এগুলো কাজ আমি নিরলসভাবে করেছি। এবং যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে আমি নিজে 30 থেকে 40 লক্ষ টাকা আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে ব্যয় করেছি। সবচেয়ে বেশি ব্যয় করেছি 5, 6, 7, 8 আগস্ট যেদিনকে সরকার গঠন হলো, এই 4 দিন আমি 20 লক্ষ টাকা ব্যয় করেছি। কারণ এই 4 দিন কোনো সরকার ছিল না। এই 4 দিন ঢাকার রাজপথে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, 24 ঘন্টা কাজ করেছে। আমরা এরকম 100 জন মানুষ আমরা বিভিন্ন স্পট, 4-5টা স্পট বেছে নিয়ে সকাল থেকে রাত 12টা পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা করেছি, নাস্তার ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি। তো এই পর্যায়ে এসে যদি আমার মতো একটা মানুষ নমিনেশন না পায়, তাহলে আমার দলের কাছে আমি কি চাইতে পারি? তো দলের প্রতি আমার কোনো, যেহেতু আমি ক্ষুদ্র একজন মানুষ, আমার নেতৃবৃন্দ অনেক ক্ষুদ্র মানুষ, তাদের কোনো ক্ষমতা নাই। কিন্তু আমরা দলের কাছে বারবার অনুরোধ করছি, এখনও করছি, আমরা দলের আদর্শের বাইরে যাইতে চাই না। আমরা চাই আমাদের হাতে ধানের শীষ প্রতীক থাকবে, সেই ধানের শীষ প্রতীক নিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনব। কিন্তু দল যদি আমাদের এই কথা আমলে না নেয়, কর্ণগোচরে না নেয়, যদি তারা এইটা নিয়ে তারা কোনো মত প্রদর্শন না করে, তাহলে আমাদের যেটা উই আর ইউনাইটেড নড়াইল 1-এর বাকি যে 16 জন যে সিদ্ধান্ত নিয়ে আমাকে আমাকে স্বতন্ত্র হিসাবে মনোনীত করেছে, আমি এবং ওখানে কর্নেল সাহেব আমাকে, উনি সাথে সাথে আমাকে আমার পক্ষে কাজ করবেন বলে ওয়াদাবদ্ধ এবং নির্বাচনের দিন পর্যন্ত উনি আমার সাথে থাকবেন। এজন্যই আমি কর্নেল সাজ্জাদ ভাইকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারক জানাই। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং আল্লাহ যেন আমার নির্বাচন পর্যন্ত আল্লাহ ওনাকে বেঁচে রাখেন, সুস্থ রাখেন এবং উনি যাতে সুশৃঙ্খলভাবে উনি আমার অভিভাবক হিসাবে, আমার গুরু হিসাবে উনি আমার পক্ষে যাতে নিরলসভাবে কাজ করতে পারে, সেইটা যাতে হয়। এবং আমি আপনাদের কাছে আরেকটা জিনিস, স্পষ্ট বার্তা আমার সাংবাদিক ভাইয়ের প্রতি, কারণ মানুষ মরণশীল, মানুষ মৃত্যু হবে, একটা স্বাভাবিক মৃত্যু, একটা অস্বাভাবিক মৃত্যু। যেমন আমার প্রয়াত ভাই BM বাকির হোসেন মারা গেছে এবং আপনারা জানেন এই যে কালিয়ার ইলিয়াসাবাদের ওর নাম কি, নাজমুল একটা MA পাস ছেলে, সে এই রোশানলে পড়ে একটা বিএনপি পরিবার, তার পা থেকে মাথা পর্যন্ত বিএনপির রক্ত, সে বিএনপির আদর্শ থেকে কখনো হয়নি। তার বিরুদ্ধে 20-25টা মামলা, তাকে বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে, তার ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং যার দ্বারা সে মৃত্যুবরণ করেছে তাকে নিয়ে আমাদের MP সাহেব মানে মনোনীত প্রার্থী তাকে নিয়ে ঘুরে বেড়ায় এবং সেই বিচারটা এখনও কোর্টে বিচারাধীন। সেই হত্যা মামলা, তার বাপের চাকরি গিয়েছে, তার ভাইয়ের চাকরি গেছে, তারপরে সে ধানের শীষ প্রতীক এখনও ধরে রেখেছে। আমরা স্বজন হারার যে ব্যথা, স্বজন হারার যে বেদনা, এটা নাজমুল জানে, আমি জানি, বা এখানে যারা আছেন তাদের যদি এরকম অস্বাভাবিক কারোর মৃত্যু হয় তারা বুঝতে পারবেন। স্বজন হারার ব্যথা কেউ বুঝবে না, যেটা আমার বুঝছেন খালেদা জিয়া, আমাদের দেশমাতা, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যেটা বুঝেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এরা যারা স্বজনহারা কি জ্বালা, কি যন্ত্রণা, কিভাবে মনের ভিতরে জ্বালা যন্ত্রণা হয়, এটা বুঝে। এবং এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমার বাংলাদেশে কোনো শত্রু নাই। আমি ঢাকা
ঢাকা শহরে আওয়ামী লীগের আমলে 15 বছর থেকেছি, আমার নামে একটা জিডি হয় নাই, এখনও নাই। আপনারা সার্চ দিয়ে দেখবেন, মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না। আপনারা দেখবেন আমার নামে কোনো জিডি নাই, কোনো কিছু নাই। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে আমার এলাকার যে জনগণ, জনতা, আমরা বাপ ছেলের ভিতরে দ্বিধা বিভক্তি থাকতে পারে, বাপ ছেলের আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সহাবস্থানে বসবাস করতে চাই। আমরা কেন একজনের বাড়ি পোড়াতে হবে, কেন একজনের বাড়ি লুট করতে হবে, কেন তার বিরুদ্ধে মামলা দিতে হবে, কেন তাকে এই এলাকা ছাড়া করতে হবে? আমি এগুলোর যদি আল্লাহ আমাকে সবার সাহায্য সহযোগিতা পাই, সবাই যদি আমাকে সাহায্য সহযোগিতা করে, আমি ইনশাআল্লাহ যদি ওই জায়গায় যেতে পারি, এই কোনো অজ্ঞাত মামলা, কোনো মামলা, মিথ্যা মামলা, কোনো হয়রানিমূলক মামলা, আমার নড়াইলের যে সমস্ত বাসিন্দা, এই নড়াইল থেকে এখন বিভিন্ন জায়গা বিচ্ছিন্নভাবে বাংলাদেশে, বিদেশের যেখানে আছে, আমি প্রত্যেকটা মানুষকে যারা অন্যায় করেছে তার জন্য আইন আদালত আছে, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা বিচার করবে। কিন্তু সমস্ত লোক কিন্তু অন্যায় করে নাই। এই অন্যায়ের আমি প্রতিকার করব, এই মিথ্যা মামলার আমি অবসান ঘটাবো। এই নড়াইলে কোনো মিথ্যা মামলা হবে না, এই নড়াইলে কোনো চাঁদাবাজ থাকবে না, এই নড়াইলে কোনো দখলবাজ থাকবে না, এই নড়াইলকে মাদক মুক্ত করব। এই নড়াইলের বালু দখল, ঘাট দখল, হাট দখল কোনো কিছু হবে না। এই নড়াইলে যে মাসল পান নিয়ে উনি ঘোরাঘুরি করে, এই মাসল পান থাকবে না। এবং আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, যে কোনো সময় আমি মারা যাইতে পারি। সে বিভিন্ন পেটো বাহিনী রেডি করেছে, ঢাকায় আমাকে হুমকি ধামকি দেয়, আমাকে ঢাকার থেকেও সে কিল করতে পারে, বাড়ি আসার পথেও কিল করতে পারে। আমি যদি মারা যাই, এই খাসিয়ালের এই পরিবারটা আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে। আমি বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ, তার ফ্যামিলির বিরুদ্ধে অভিযোগ করে বলেছি, নাম মেনশন করে বলেছি, এটা আমি বলেছি। এবং এই সমস্ত কাগজ আমার যারা আত্মীয় স্বজন তাদের কাছে রিসিভ কপি রেখে দিছি। এবং আপনারা এটা জানেন, এবং আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে ওই ফ্যামিলিকে আমি দায়ী করছেন কেন? আমি দায়ী করছি এই কারণে, আমার ভাইয়ের মিটিং যেহেতু সে বন্ধ করেছিল 2005 সালে, আমাদের যে কর্নেল সাজ্জাদ সাহেব তাকে লাঞ্ছিত করেছে, তার গাড়ি বহরে হামলা করেছে। আমাদের সুযোগ্য জুবাইদা রহমানের আত্মীয় ডাক্তার পারভেজ, ওনার গাড়ি বহরে হামলা করছে, ওনাকে লাঞ্ছিত করেছে। এবং সর্বশেষ যে দুঃখজনক, বেদনাদায়ক এবং হৃদয় বিদারক, 18ই মে 2025 আমাদের যুগানিয়া বাজারে, আমার বাড়ির পাশে, আমার বাজারের পাশে, যে নির্দয়ভাবে সেই লোকটাকে কিল করার জন্য, এবং সেখানে আমার এই রবি ভাই সহ অনেকেই ছিল, ওনাদের যে বহর, সেই বহরে হামলা করে আব্দুল লতিফ সম্রাটকে আপনারা জানেন, উনি আমেরিকা বিএনপির 15 বছরের সভাপতি, এবং 111 থেকে এই পর্যন্ত উনি 44টা দেশের সমন্বয়ক ছিল। নিয়মিত তারেক জিয়া, খালেদা জিয়া আমাদের ম্যাডামের সাথে যোগাযোগ করতেন। সেই মানুষকে আঘাত করেছে। এবং এই যে কালিয়া উপজেলার যে সমস্ত স্থাপনা দেখেন, লাল মিয়া মুন্সি, উনি আমার সম্পর্কে বিআই হয়, এবং ওনার সুযোগ্য নেতৃত্বে উনি বারবার এখানে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবং বিভিন্ন স্থাপনায় ওনার হাতে ছাপ আছে। তার ছেলে আরাফাত রহমান, যিনি স্বেচ্ছাসেবক দলে নড়াইল জেলাতে আছে, আরাফাত রহমান কোকোস যে ফাউন্ডেশন সেখানে আছে, তাকে কিভাবে রক্তাক্ত করেছে এই ছবি আপনারা ফেসবুকে দেখেছেন। আল্লাহ তাকে হায়াত রেখেছে বলে এই আরাফাত এবং সম্রাট হয়ে বেঁচে আছে। আমি এটার নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং তীব্র প্রতিবাদ করি। এবং এখন পর্যন্ত দলের হাইকমান্ড, এবং এইটা নিয়ে একটা মামলা হয়েছে, জাহাঙ্গীর বিশ্বাস বাদে তার ভাই মিঠু বিশ্বাস 1 নম্বর আসামি সহ 75 জন লোক আসামি হয়েছে, এবং এটা কোর্টে বিচারাধীন আছে। আমি অনতিবিলম্বে দলের হাইকমান্ডের কাছে জানাবো, আপনারা অনতিবিলম্বে এইরকম একজন ভয়ঙ্কর মানুষকে যদি দল থেকে বিতাড়িত না করেন, তাহলে আমাদের নড়াইলের আমলিপ্ত বাড়ি ঘরে থাকতে পারছেই না। আমার বিএনপির লোক ইতিমধ্যে অর্ধেক বাড়ি ঘরে চলে গেছে। এই প্রসঙ্গে বলি, আমার নড়াইলে 25 থেকে 30% বিএনপির ভোট ছিল, কিন্তু 5ই আগস্টের পরে উনি যেভাবে আমার বিএনপির লোকের বাড়িতে লাশ রেখে মিথ্যা মামলা দিচ্ছে, এবং আমাদের বিএনপির এখন ভোটের হার 20%ও নাই। বাকি সব আপনারা প্রশ্ন করবেন কোথায় গেল, সবই জামাতে চলে গেছে। তা এইরকম একজন মানুষের নেতৃত্বে থাকা আমরা মনে করি কোনোভাবেই সমীচীন না। তা এই দিকগুলো আপনারা আপনাদের আপনারা যেহেতু আপনারা আমাদের সংবাদ জগতের যেসব ভাইয়েরা আছেন, আপনার সমাজের দর্পণ, সমাজের যে সত্য কথা, ন্যায় কথা, আপনার ন্যায়ের প্রতীক,
সংবাদের প্রতীক, খবরের প্রতীক। আপনারা জীবনের ভয় করবেন না, জীবন দিছে আল্লাহ, নিবে আল্লাহ। আপনার যদি অস্বাভাবিক মৃত্যু থাকে, কিন্তু আপনাদের কলম দ্বারা প্রভাবিত হয়ে কোনো মিথ্যা সত্য পরিবেশন করিবেন না, এটা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনারা সত্যটা জানবেন, সত্যটা উদ্ঘাটন করবেন, সত্যটা দেখার চেষ্টা করবেন। আমার এলাকার আমি মনে করি 98% লোকই ভালো, 2% লোক খারাপ। তা 98% লোকের জন্য সত্য খবর প্রচার করবেন, তারা সত্যটা জানবে এবং সেইভাবে আপনারা লিখবেন। পাশাপাশি এখানে যারা তরুণ ছাত্র প্রতিনিধি আছে, তোমাদের প্রতি আমার উপদেশ হলো, আমরা এখন বয়সের একেবারে জীবনের শেষ প্রান্তে এসে গেছি। আমাদের যারা শিক্ষিত সমাজ, ছাত্র প্রতিনিধিত্ব যারা আছো, তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ, তোমরা যার যার জায়গা থেকে নিজেকে পরিবর্তন করবা, অন্যকে পরিবর্তন ধারায় আনবা এবং মানুষকে বোঝাতে হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে। শিক্ষিত তোমরা যদি এই সমাজে যদি কিছু, সমাজ তোমাদের কাছে অনেক কিছু আশা করে, তোমরা সমাজকে কিছু দিতে থাকো, ইনশাআল্লাহ আমি মনে করি 12ই ফেব্রুয়ারির পরে নড়াইলে একটা প্রাণ ফিরে আসবে, প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। নড়াইলের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, বাস করতে পারবে। এখানে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো, আমার নড়াইলে 2,90,000 ভোটার, তার ভিতরে 78,000 আমার হিন্দু ভাইদের ভোট। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার হিন্দু ভাইয়েরা এই দেশের নাগরিক, এই দেশে ট্যাক্স দেয়, এই দেশে বসবাস করে, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে, হিন্দু মা ভাই বোনেরা কেন এই জায়গাটাকে নিরাপদ মনে করে না? কেন তারা অজানা আতঙ্কে থাকে? কেন যারা মনে করে আমার মন্দির দখল হয়ে যাবে, আমার দোকান দখল হয়ে যাবে, আমার বাড়িঘর দখল হয়ে যাবে, আমার জমি দখল হয়ে যাবে, আমাকে একটু আগে পরে এসে করবে 2 লাখ টাকা চাঁদা দাও, নাহলে তোমাকে অজ্ঞাতর ভিতর নাম ঢোকাই দেবো, নাহলে বলবে তোমার জায়গা দখল করবো, তুমি ইন্ডিয়া চলে যাও। এইটার অবসান আমাদের করতে হবে। হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলি, আমার যে ভাই, পুরাতো ভাই BM বাকির হোসেন, নড়াইলের উপকার হইতে যে তার জীবন উৎসর্গ করে গেছেন, বিসর্জন দিয়ে গেছেন, আমি তার ভাই হিসেবে অধ্যাপক BM নাবিক হোসেন প্রতিজ্ঞা করছি যে হিন্দু ভাইদের যদি জায়গাটাকে নিজের জায়গা মনে করাইতে না পারি, প্রয়োজনে আমার জীবন তাদের জন্য আমি উৎসর্গ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি কোনো মৃত্যুকে ভয় করি না, মৃত্যুকে আমি সবসময় আলিঙ্গন করে বেরোই যে আল্লাহ মৃত্যু দিলে যাবে, কিন্তু আমি কাউকে ভয় পাই না, আমার রক্ত সেই ভয় বহন করে না। তাই আপনাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে, বিনম্র শ্রদ্ধা, আজকে আমাদের 55তম জন্মদিন, আমাদের স্বাধীনতার লাল সবুজের পতাকা, 55,126 বর্গ মাইলের ভূখণ্ডের আমরা মালিক। আমরা এখানে নিঃস্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি, আমরা পরাধীন না। আমরা 224 বছর পরাধীন ছিলাম, ব্রিটিশের 200 বছর, পশ্চিম পাকিস্তানের 24 বছর। তা আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি। এজন্য আমাদের যারা প্রাণ দিছে তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং সবাইকে, সাংবাদিক ভাই সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।